আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। 17 এপ্রিল ছিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালে এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে প্রধান বাধা বিএনপিকেই প্রতিহত করাই হবে আজকের দিনের শপথ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মুক্তিযুদ্ধ ও সরকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ৭১-এর 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। দিনটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আরও একবার শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী স্থানটি ত্যাগ করার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে এগিয়ে যাবে দলটি। বিএনপি সহ যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির সাধারণ সম্পাদক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় ধাপে 112 উপজেলায় ভোট হবে আগামী 29 মে। মনোনয়নপত্র জমা দিতে হবে 9 মের মধ্যে। নির্বাচন কমিশন সভা শেষে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। তৃতীয় দফায় 21 জেলায় ভোট হবে ইভিএমে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করেছে নির্বাচন কমিশন। এই দফায় 150 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 1891 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। 3 উপজেলায় 3 পদে 39 জন প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়। ঋণ খেলাপি ও ফৌজদারি মামলার কারণে 2 ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তৃতীয় ধাপের উপজেলা সময়ে নির্বাচনের তফসিল হচ্ছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2রা মে বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই 5 মে 2024 রবিবার। আপিল দায়ের 6 থেকে 8 মে সোম হতে বুধবার। আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে বৃহস্পতিবার থেকে শনিবার। প্রার্থিতা প্রত্যাহার 12 মে রবিবার। পূর্তিক বরাদ্দ 13 মে সোমবার এবং ভোট গ্রহণ 29 মে 2024 বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। উপজেলা নির্বাচনের নামে আবারও দেশবাসীর সাথে ক্ষমতাসীনরা প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই বলেই নিজেদের প্রতীক নৌকা নিয়ে উপজেলা নির্বাচন করার সাহসও ক্ষমতাসীনদের নেই বলে দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জিএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নানা ইস্যুতেই সরকারের সমালোচনা করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। এদিকে নয়া পল্টনের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মামলা, নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের তালিকা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিথ্যাচার করছেন। গুম, খুন, নির্যাতন করে সরকার ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে তিনি ইলিয়াস আলী সহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান দাবি করেন। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। অথচ তারাই কিন্তু আইন করছে দলীয়
মার্কা দিয়ে ভোট করার জন্য। আইনটা কিন্তু বাতিল করে নাই, আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত দিয়ে রাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপির আরও শতাধিক সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এদের মধ্যে সেনাবাহিনীর 3 সদস্যও রয়েছেন। অনুপ্রবেশকারীদের নিরস্ত্রীকরণ করে নিজেদের তত্ত্বাবধানে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে গত 3 দিনে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর অন্তত 261 জন সদস্য। এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও 330 জন, যাদের গত 15 ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়। শিল্পোন্নত দেশগুলো কার্বন নিঃসরণের মাত্রা না কমালে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রিতে রাখা সম্ভব হবে না, বরং 2025 সাল নাগাদ এই বৃদ্ধির হার গড়ে 2.5 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আগামী 22 থেকে 25 এপ্রিল ঢাকায় জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন শঙ্কায় প্রকাশ করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ন্যাপ এক্সপোতে যোগ দিতে 104টি দেশের 383 জন প্রতিনিধি এরই মধ্যে রেজিস্ট্রেশন করেছেন। ঢাকা দক্ষিণ সিটিতে মশা নিয়ন্ত্রণ আছে বলেই দাবি করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান শেষে তিনি এই কথা বলেন। এ সময় মশা নিয়ন্ত্রণ কাজে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ঢাকার দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র তাপস। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো জনবল সংকট, মশক কর্মী সংক্রান্ত বা মশক কার্যক্রম সংক্রান্ত কোনো জনবল সংকট আমাদের নেই। আমাদের নিয়োজিত সকালে 7 জন, বিকেলে 6 জন, 13 জন এবং 1 জন করে মশক সুপারভাইজার, 14 জন শুক্রবার ছুটি বাদে সপ্তাহে 6 দিনই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। প্রচণ্ড গরমের পর হঠাৎ বৃষ্টিতে স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন হবিগঞ্জবাসী। বুধবার সন্ধ্যায় শুরু হওয়া বৃষ্টি পরবর্তীতে রূপ নেয় কালবৈশাখী ঝড়ে। এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আধা ঘন্টার ঝড় বৃষ্টির কারণে ধানসহ মৌসুমি ফসলের উপকার হবে বলেও জানিয়েছেন কৃষকরা। তবে সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে হবিগঞ্জের কয়েকটি এলাকায়। ওইদিকে চুয়াডাঙ্গায় বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.8 ডিগ্রি সেলসিয়াস। এটিএন বাংলার বার্তা বিভাগের সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার মুশফেক কবির অপুর বাবা মোহাম্মদ আব্দুল মজিদ মারা গেছেন। বগুড়ার স্থানীয় একটি হাসপাতালে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুল মজিদ সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক পদ থেকে 1995 সালে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বগুড়ায় ভাইক পাগলা মাজার কবরস্থানে বাদ এশা তার দাফন হয়। মৃত্যুকালে তিনি 1 কন্যা ও 2 ছেলে রেখে গেছেন। পার্টেক্স খেলার খবর। ঘরের মাঠে লজ্জায় ডুবল গুজরাট টাইটান্স। তাদেরকে 6 উইকেটে হারিয়ে 7 ম্যাচে তৃতীয় জয় পেল দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের চেনা 22 গজে কোনো সুবিধাই কাজে লাগাতে পারেনি শুভমন গিলের দল। উল্টো পড়ে ব্যাটিংয়ে বিপর্যয়। তাতে 89 রানে শেষ গত 2 বারের ফাইনালিস্ট গুজরাটের ইনিংস। 14 রানে 3 উইকেট তুলে নেন মুকেশ কুমার। জয়ের জন্য 90 রানের টার্গেট ছুঁতে কিছুটা বেগ পেতে হলেও কোনো সমস্যা হয়নি ঋষভ পান্টদের। 67 বল হাতে রেখে 4 উইকেটে 92 রান তুলে জয় নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। 16 রানে অপরাজিত থাকার পাশাপাশি 2টি ক্যাচ এবং 2টি স্ট্যাম্পিং করেন ম্যাচ সেরা ঋষভ পান্ট। অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে 9-2 গোলে পরাজিত করে প্রিমিয়ার হকি লিগে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারকা ডিফেন্ডার সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিক সহ 4 গোল এবং ভারতের সুদীপ চিরমাকুর হ্যাটট্রিকে
অ্যাজাক্সকে বিধ্বস্ত করে মেরিনার। এছাড়া জয়ী দলের মাইনুল ইসলাম কৌশিক এবং অধিনায়ক ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন। অ্যাজাক্সের রুবেল ও প্রমোদ দেওয়ান একটি করে গোল শোধ করেন। এই জয়ে 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে শীর্ষ দল মোহামেডানের চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে আছে মেরিনার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।